ভাবুন তো একবার, আপনি যে বাড়িতে জন্মেছেন, যে মাটিতে আপনার শৈশব কেটেছে, যে পাড়ার মানুষগুলো আপনাকে কোলে তুলে আদর করেছে, সেই মানুষগুলোই একদিন লাঠি হাতে আপনার বাড়ির দরজায় এসে দাঁড়ালো। শুধু দাঁড়ালো না, ভাঙচুর করলো, স্লোগান দিল, পুলিশের সাথে দস্তাদস্তি করলো। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা 2025 সালের ভারতীয় রাজনীতির এক নির্মম বাস্তবতা। আর এই একটি ঘটনার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা পুরো দেশের ক্ষমতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ, এই রাজ্যটির নাম শুনলেই মাথায় আসে উত্তাল রাজনীতি, তীব্র দ্বন্দ্ব আর ক্ষমতার নির্মম খেলা। কিন্তু সাম্প্রতিক যা ঘটে গেছে সেটা এই রাজ্যের চেনা রাজনৈতিক নাটকের চেয়েও অনেক বেশি গভীর এবং বিপজ্জনক। বিজেপির অন্যতম শক্তিশালী মুখ, পশ্চিমবঙ্গে দলের সবচেয়ে আক্রমণাত্মক কণ্ঠস্বর, তাকে পুরো 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো। শুধু তিনি একা নন, তার সাথে আরো 3 জন জনপ্রতিনিধি একই পরিণতি ভোগ করলেন। এখানে একটু থামুন, একটু চিন্তা করুন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সবচেয়ে সরব কণ্ঠকে যখন আইনসভা থেকেই বের করে দেওয়া হয়, তখন সেটা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, সেটা হয়ে ওঠে একটি রাজনৈতিক বার্তা, একটি সংকেত। আর এই সংকেতটি শুধু কলকাতার লালবাজারে বা নবান্নে নয়, পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার সর্বোচ্চ বৃত্তেও। কিন্তু আসল ঝড়টা এখানে নয়, আসল ঝড়টা তৈরি হয়েছে তার পরের ঘটনা প্রবাহে, যেটা এই নেতার পুরো রাজনৈতিক অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, আপনি যদি নিজের বাড়ির উঠোনে নিরাপদ না থাকেন, তাহলে দিল্লির সিংহাসন জয় করেও আপনি আসলে পরাজিত। আর ঠিক এই সত্যটাই যেন রক্তমাংসের বাস্তব হয়ে ফুটে উঠল সেদিন। যে গ্রামে এই নেতার জন্ম, যে মাটির গন্ধ তার রাজনৈতিক পরিচয়ের সাথে মিশে আছে, সেই গ্রামের হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ একজোট হয়ে তার বাসভবন আক্রমণ চালালো, লাঠি হাতে, স্লোগান মুখে, চোখে আগুন। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যেটা অনেকেই হয়তো প্রথম দেখায় ধরতে পারবেন না। আক্রমণকারীরা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ছিলেন না, তারা কোনো বিশেষ দলের ক্যাডার ছিলেন না, তারা ছিলেন সেই সাধারণ কৃষক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের ভোটের উপর দাঁড়িয়ে এতদিন এই নেতার রাজনৈতিক প্রাসাদ গড়ে উঠেছিল। তাদের অভিযোগ কি ছিল? তারা বললেন, এই মানুষটি আমাদের মধ্যে বিভেদের বীজ বপন করেছেন, হিন্দু মুসলিমকে মুখোমুখি দাঁড় করিয়ে নিজের রাজনৈতিক ফায়দা লুটেছেন। আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, যেখানে প্রজন্মের পর প্রজন্ম পাশাপাশি শান্তিতে থেকেছি, সেখানে ভারত পাকিস্তানের কৃত্রিম যুদ্ধের আবহ তৈরি করেছেন। এই কথাগুলো শুনলে গায়ে কাটা দেওয়ার কথা, কারণ এটা কোনো রাজনৈতিক বিশ্লেষকের কথা নয়, এটা সেই মানুষগুলোর কথা যারা এতদিন নীরবে সবকিছু সহ্য করে গেছেন। কিন্তু এবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলো, তখন জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সংঘর্ষ হলো। একজন নারী কনস্টেবল এবং একজন পুরুষ কনস্টেবল গুরুতরভাবে আহত হলেন। জনতা স্পষ্ট দাবি তুলল, এই নেতার গ্রেপ্তার চাই, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাই। বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে যে কথাটা বলে আসছিলেন, আজ সেটা প্রমাণ হলো সাধারণ মানুষের রাস্তায় নেমে আসার মধ্য দিয়ে। প্রায় 3 দশক ধরে ছাত্র রাজনীতির মঞ্চ থেকে শুরু করে রাজ্যের সবচেয়ে প্রভাবশালী বিরোধী কণ্ঠ হয়ে ওঠা পর্যন্ত এই পুরো যাত্রায় একটি কৌশল বারবার ব্যবহৃত হয়েছে, আর সেটা হলো সাম্প্রদায়িক বিভাজনের কার্ড। হিন্দু বনাম মুসলিম, আমরা বনাম ওরা, দেশপ্রেমিক বনাম দেশদ্রোহী। কিন্তু প্রতিটি রাজনৈতিক কৌশলের একটি মেয়াদ থাকে, আর সেই মেয়াদ যখন শেষ হয়, তখন যে পতন ঘটে সেটা হয় ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য। আজ সেই গ্রামে হিন্দু আর মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একই স্লোগান দিচ্ছে। যাদের মধ্যে কৃত্রিম দেয়াল তুলে দেওয়া হয়েছিল, তারা নিজেরাই সে দেয়াল ভেঙে ফেলেছে। আর এই দৃশ্যটি হয়তো বর্তমান ভারতীয় রাজনীতির সবচেয়ে শক্তিশালী প্রতীক। এবার গল্পটা পশ্চিমবঙ্গ থেকে সরে আসুক দিল্লিতে, কারণ সেখানে যা ঘটেছে সেটা হয়তো আগামী দশকের ভারতীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। একটি নাম শুনুন, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তেলাপোকা জনতা পার্টি। প্রথমে শুনলে হাসি পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই নামের পেছনের গল্পটা জানলে হাসি মুখ থেকে মুছে যাবে, বরং আসবে ক্ষোভ, কষ্ট আর হয়তো একটুখানি শ্রদ্ধা সেই তরুণদের প্রতি যারা অপমানকে অস্ত্র বানিয়েছে। ঘটনাটা শুরু হয়েছিল 2025 সালের মে মাসে। ভারতের সর্বোচ্চ আদালতে একটি মামলার শুনানি চলছিল। সেই শুনানিতে দেশের প্রধান বিচারপতি, যিনি সংবিধানের অভিভাবক, যিনি ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল, তিনি সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনাকারী তরুণদের সম্পর্কে একটি মন্তব্য করলেন। তিনি বললেন, এরা তেলাপোকা, পরজীবী। একটু ভাবুন, একটি গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে বসা ব্যক্তি তার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পোকামাকড়ের সাথে তুলনা করলেন। কিন্তু ক্ষমতার মঞ্চনদে বসে থাকা মানুষেরা একটা জিনিস ভুলে যান, আগুন যত চাপা দেওয়া হয়, বিস্ফোরণ ততই ভয়ঙ্কর হয়। ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। লক্ষ লক্ষ তরুণ সেই অপমানকে নিজেদের পরিচয়ে রূপান্তর করলো। তারা বলল, ঠিক আছে, আমরা তেলাপোকাই, কিন্তু ইতিহাস সাক্ষী, তেলাপোকা পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাণী। কোটি কোটি বছর ধরে টিকে আছে, পারমাণবিক বিস্ফোরণেও এরা বেঁচে থাকে। আর আমরা, এই প্রজন্মের তেলাপোকারা, তোমাদের দুর্নীতি, স্বৈরাচার আর অন্যায়ের সিংহাসন গুড়িয়ে দেব।
এই আন্দোলনের মূলে কি শুধুই একটি অপমান? না, এর পেছনে আছে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা। নিট পরীক্ষা, ইউজিসি নেট, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস এখন যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটি দরিদ্র পরিবারের ছেলে বা মেয়ে যে হয়তো দিনে দুবেলা ঠিকমতো খেতে পায় না, সে যখন মোমবাতির আলোয় বছরের পর বছর পড়াশোনা করে একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, আর পরীক্ষার আগের রাতে জানতে পারে যে সেই প্রশ্নপত্র ইতিমধ্যেই কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, তখন সেই তরুণের ভেতরে কি ঝড় ওঠে সেটা কি ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা নেতারা বুঝতে পারেন? আর ঠিক এই সময় দেশের প্রধানমন্ত্রী কোথায়? তিনি ইতালিতে সেখানকার প্রধানমন্ত্রীকে চকলেট উপহার দিচ্ছেন। আর দেশের মূলধারার সংবাদ মাধ্যম তারা ঘন্টার পর ঘন্টা দেখাচ্ছে সেই চকলেটের ব্র্যান্ড কি, দাম কত, মেলোনি সেটা পেয়ে কেমন হাসলেন। বিহারে কোটি কোটি টাকা খরচ করে তৈরি সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মণিপুরে মাসের পর মাস জাতিগত সহিংসতায় আগুন জ্বলছে, কিন্তু প্রাইম টাইমে সেসবের কোনো খবর নেই, আছে শুধু চকলেট আর কূটনৈতিক হাসি। আর যখন তরুণরা রাজপথে নামলো, তখন এই একই মিডিয়া নতুন একটি ষড়যন্ত্র তত্ত্ব হাজির করলেন। এই আন্দোলনের পেছনে আমেরিকা আছে, বাংলাদেশের ডক্টর ইউনূস আছে। অর্থাৎ দেশের তরুণরা যখন নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামে, তখন তাদের স্বতঃস্ফূর্ত ক্ষোভকেও বিদেশি ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়। ইতিহাসের পাতা উল্টালে একটি প্যাটার্ন স্পষ্ট দেখা যায়। শ্রীলঙ্কায় রাজাপক্ষা পরিবার যারা ভেবেছিলেন তাদের ক্ষমতা চিরস্থায়ী, তাদের প্রাসাদের দরজা ভেঙে ঢুকে পড়েছিল সাধারণ মানুষ। সাচ্চের প্রাণ বাঁচাতে হয়েছিল প্রেসিডেন্টকে। বাংলাদেশে ১.৫ দশকের স্বৈরাচারী শাসন, যেটাকে অনেকেই অপরাজয় মনে করতেন, সেটা ভেঙে পড়ল ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনে। শাসককে রাতের অন্ধকারে দেশ ছাড়তে হলো। নেপালের রাজতন্ত্রের অবসান ঘটল তরুণ প্রজন্ম। আর এখন ভারত, ১৪০ কোটি মানুষের এই বিশাল দেশে, যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ ৩৫ বছরের কম বয়সী, সেখানে যদি এই তরুণ প্রজন্ম সংগঠিতভাবে রাজপথে নামে, তাহলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় এই নতুন রাজনৈতিক তরঙ্গ তৈরি হচ্ছে। এই তরঙ্গের জ্বালানি কোনো বিদেশি শক্তি নয়, এই জ্বালানি হলো বেকারত্ব, দুর্নীতি, বৈষম্য আর ক্ষমতাসীনদের নির্লজ্জ অহংকার। এখন একটু পেছনে গিয়ে পুরো ছবিটা দেখার চেষ্টা করি। পশ্চিমবঙ্গে একজন শীর্ষ নেতার পতনের শুরু তার নিজের মানুষের হাতে। দিল্লিতে তরুণ প্রজন্মের অভূতপূর্ব জাগরণ। সর্বোচ্চ বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। মূলধারার গণমাধ্যমে চাটুকারিতার জনস্থার ধস। এই সবকিছু যখন একই সময়ে ঘটে, তখন সেটা কাকতালীয় নয়, সেটা একটি বৃহত্তর পরিবর্তনের পূর্বাভাস। ভারতের রাজনীতি আজ একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে। একদিকে ক্ষমতাসীন শক্তির দম্ভ এবং অন্যদিকে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ। এই দুই বিপরীতমুখী শক্তির সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নিবে, সেটাই এখন কোটি কোটি ভারতবাসীর প্রশ্ন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। যে শাসক নিজের জনগণের কথা শুনেন না, ইতিহাস বারবার প্রমাণ করেছে সেই শাসকের পতন অবশ্যম্ভাবী। পশ্চিমবঙ্গের গ্রামে লাঠি হাতে দাঁড়ানো সেই সাধারণ মানুষ আর দিল্লির রাজপথের বুক ফুলে দাঁড়ানো সেই তেলাপোকা তরুণেরা, তারা হয়তো আজ সংখ্যায় কম, কিন্তু তাদের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে। আপনার কি মনে হয়, এই তরুণদের আন্দোলন কি সত্যিই ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারবে, নাকি ক্ষমতার যন্ত্র আবারও এই কণ্ঠস্বরকে চাপা দিয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সচেতন থাকুন, প্রশ্ন করতে থাকুন। ধন্যবাদ।